দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলের ফোনটা সিবিআই নেবে কি? নেওয়া তো উচিত, তার কারণ ওই ফোনেই লুকিয়ে আছে অনেক তথ্য, যে তথ্যটা শেষ পর্যন্ত এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেটা কি পারবে সিবিআই? করা সম্ভব? সিবিআই কোনোভাবে ম্যানেজ হবে না তো? প্রশ্ন আপনাদের হয়েই প্রশ্নটা করছি। কিন্তু এই কেসটা এমন একটা জায়গায় গেছে, সিবিআই এর ম্যানেজ হওয়ার জায়গায় নেই। সারা ভারতবর্ষের সমস্ত সরকারি হসপিটালের ডাক্তাররা একযোগে সম্ভবত রবিবার সোমবার কর্মবিরতির ডাক দিয়েছেন। ভাবতে পারছেন? ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। গার্ডিয়ান পত্রিকা তার প্রথম পৃষ্ঠায় খবরটাকে বড় করে বার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সংবাদটাকে চাপতে চেষ্টা করেছিলেন, সন্দীপ ঘোষকে দিয়ে যে সংবাদ চাপতে চেষ্টা করেছিলেন, বিনীত গোয়েলকে দিয়ে যে স্টোরি চাপতে চেষ্টা করেছিলেন, সেটা গার্ডিয়ান পত্রিকা প্রথম পৃষ্ঠায় খবর করে দিয়েছেন। সারা ইন্টারন্যাশনাল খবর হয়ে গেছে প্র্যাকটিক্যালি। সারা পৃথিবী জুড়ে প্রতিবাদে মানুষ নেমেছেন। বোস্টন থেকে শুরু করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট টুকরো টুকরো ভিডিওগুলো আমরা পাচ্ছি, আমরা দেখাবো একটা একটা করে। সারা পৃথিবীর বাঙালি শুধু নয়, বাংলা ভাষী যারা, তারাও নন, ভারতীয়রা, এমনকি বিদেশিরাও সেখানে জয়েন করছে। এমন একটা ইস্যু তৈরি হয়ে গেছে যে ইস্যুটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারছেন না। সিবিআই তদন্তে ঢুকেছে। সিবিআই তদন্ত কি ঠিকঠাক মতো চলছে? এখনো পর্যন্ত যা গতি দেখা যাচ্ছে সব ঠিক আছে। সিএফএসএল টিমকে নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে এক ঝাঁক অফিসার এসছেন, 20 জনের টিম তৈরি হয়েছেন। তারা কখনো লালবাজার যাচ্ছেন, কখনো মৃতার বাড়িতে যাচ্ছেন, কখনো হসপিটালে যাচ্ছেন, আবার কখনো টালা থানার ওসিকে রাত্রির 11টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করছেন। টালা থানার ওসি কি অ্যারেস্টেড হবেন? টালা থানার ওসির যা কীর্তি হয়েছে, ডেড বডি ছিনতাই করা, ডেড বডি প্র্যাকটিক্যালি জোর করে দাহ করার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে তাঁর যে ভূমিকা, তাকে তো শেষ পর্যন্ত কাস্টাডিতে নেওয়া দরকার। যেভাবে কাস্টাডিতে নেওয়া দরকার বিনীত গোয়েলের ওই ফোনটা, কেন ওই ফোনে লুকিয়ে আছে অনেক কথা। আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি, একটু ভালো করে ভেবে দেখুন। এই এন্টায়ার অপারেশনটা যেদিনকে ঘটনাটা ঘটে, যে কন্যার দুর্ভাগ্যজনক মৃত্যু হয়, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, তার পরের দিন বলেছেন যে আমি সেদিনকে রাত 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তাহলে বিনীত গোয়েলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কী কথা হয়েছে, সেটা কি উদ্ধার করা যাবে? জানি না সেটা সম্ভব কিনা। বিনীত গোয়েলের সঙ্গে এই গতকাল আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে রাত্রির 12টা 20 থেকে 40 মিনিট যে ধ্বংসলীলা চলেছিল, সেই সময় বিনীত গোয়েলের সঙ্গে কার কি কথা হয়েছে। পরিকল্পিত চিত্রনাট্য, একদম পরিকল্পিত চিত্রনাট্য। তার কারণ ক্যামেরার মুখটাকে বন্ধ করা। আমাকে 2 দিন আগেই মাত্র রাজ্য পুলিশের একজন প্রাক্তন কর্তা, সে ভদ্রলোক আমাকে বলছেন, সোনবাবু মিলিয়ে নেবেন আপনি, এই আন্দোলনটা যে গণ আন্দোলনের চেহারা নিচ্ছেন, রাত দখলের জন্য মেয়েরা যেভাবে ঝাঁপাচ্ছে, সারা পৃথিবীর মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয় পাচ্ছেন এবং এমন কিছু একটা করবেন যাতে ক্যামেরার মুখটা সেদিন ঘুরিয়ে দেওয়া যায়। প্রথম দিকে খবর পাচ্ছিলাম যে জ্যামার ট্যামার লাগিয়ে যাতে ভাইরাল না করা যায়। সেটাতে খুব বেশি কাজ হবে না বুঝতে পেরে শেষ পর্যন্ত নয় রাজীব কুমারের মস্তিষ্ক, নয় বিনীত গোয়েলের মস্তিষ্ক এবং ভাইপো তো আছেন, তাঁদের মস্তিষ্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা সব কিছু মিলিয়ে প্ল্যান হয় যে এই রাত্রির বেলা এমন একটা ঘটনা হবে যাতে ক্যামেরার মুখটা সেই দিকে ঘুরে যায়। ঠিক তাই হলো। যে সময় সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত প্রান্ত থেকে, কুচবিহার থেকে কাকদ্বীপ, বসিরহাট থেকে শান্তিপুর থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোথায় মানুষ নামেনি, কয়েক কোটি মানুষ নেমে গিয়েছিল রাস্তায়। প্রতিবাদটা কিন্তু যারা বলার চেষ্টা করছেন যে শুধু ঘটনার জন্য, শুধু কালপ্রিটকে বুক করার জন্য না, প্রশাসন সরকার যে নোংরামি করছে সন্দীপ ঘোষকে পোস্টে রেখে, কিংবা রাজীব গোয়েল, বিনীত গোয়েল থেকে শুরু করে মুল্লিকে দিয়ে যে কাণ্ডটা করানোর চেষ্টা করছেন, তার বিরুদ্ধেও প্রতিবাদ। একটা সরকার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থাটাকে তছনছ করে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার ঢুকে পুলিশের সিস্টেমটাকে শেষ করে দিয়েছে, এন্টায়ার সিকিউরিটি সিস্টেমগুলো হসপিটালে ভেঙে পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। এবং করাপশনকে আড়াল করার জন্য সন্দীপ ঘোষদের প্রমোট করা হচ্ছে, তাঁরও বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মানুষ। সোহিনী সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা এবিপি আনন্দের সেটে বসে বলছেন এটা ঠিক সরকার বিরোধী আন্দোলন নয়, ভুল বলছেন। আমি বলছি সরকার এই ঘটনাটাকে বিস্তৃত হতে দেওয়ার সুযোগ দিয়েছে। একটা দুর্ভাগ্য মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুর জন্য সরাসরি আমি সরকারকে কেন দায়ী করব না বলুন তো? কেন সিভিক ভলেন্টিয়ার স্যালুট পেতে পেতে 4তলা সেমিনার রুম পর্যন্ত যেতে পারে, যদি কলকাতা পুলিশের অভিযোগ অনুযায়ী ওই সিভিক ভলেন্টিয়ারই শেষ পর্যন্ত এই কাণ্ডটা করিয়েছে? কেন সেই সিভিক ভলেন্টিয়ার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে সর্বময় কর্তা হতে পারেন?
প্রশ্নগুলো তো থাকলো, সরকারের জন্যই প্রশ্নগুলো থাকলো, সেই সরকারের বিরুদ্ধেই তো প্রতিবাদ। ওই ভদ্রমহিলাকে টেনে নামাতে হবে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থেকে নবান্ন থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেমে গাড়িতে করে সোজা কালীঘাটে পৌঁছতে হবে। এটাই বাংলার মানুষের এই মুহূর্তে দাবি হওয়া উচিত। আমি জানি না শেষ পর্যন্ত কতটা কী হবে, কিন্তু যা যা ঘটনা পরম্পরা সিবিআই এখনো পর্যন্ত করছে ঠিকঠাকই করছে। সুনিতা পালকে শেষ পর্যন্ত অনেক গভীর রাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো। আমরা ভাবলাম মধ্যে সেখানে তাকে 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 ইন্টারোগেশন করা হবে, কিন্তু আবার দেখলাম সুনিতা পালের গাড়ি বেরিয়ে চলে গেল। আমাদের প্রশ্ন দেখুন, মানে আমি জানি না শেষ পর্যন্ত শরীর অসুস্থ কিংবা সিবিআই হয়তো পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, এই রাত্রে জিজ্ঞাসাবাদ নয়, কাল সকালে জিজ্ঞাসাবাদ করা হবে। রাত 11টা পর্যন্ত টানা ম্যারাথন টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুমুচু মুখে বেরিয়ে এলেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন কোনো উত্তর দিলেন না। ডক্টর সুনিতা পাল যিনি সদ্য নিযুক্ত ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে ওই কালপ্রিট সন্দীপ ঘোষের বিকল্প হিসেবে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, তিনিও সম্ভবত ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি ওই ভাইপো নেক্সাসের টিমের একজন সদস্য, ডাক্তার সুনিতা পাল। সেই ভদ্রমহিলার বিরুদ্ধে অভিযোগটা কি থাকতে পারে ভাবুন তো। যে রাতে ওই নার্সিং স্টাফেরা আক্রান্ত হলেন, যে রাতে ডাক্তাররা আক্রান্ত হলেন আরজিকর মেডিকেল কলেজের হসপিটালের ভেতরে, 40 মিনিট ধরে তৃণমূলের লুম্পেন বাহিনী কাশীপুর, বেলগাছিয়া, পাতিপুকুর থেকে ভ্যান্ডালিজম করলো, লরিতে করে এলো, এসে মারধর করে ভাঙচুর করে তছনছ করে আন্দোলনকারীদের যে অনশন মঞ্চ সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিল। সেই ঘটনা ওই 40 মিনিটের সময় সুনিতা পাল কোথায় ছিলেন? তিনি কেন ছুটে আসেননি? আমি যদি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতাম, আমি সঙ্গে সঙ্গে ওই ঘটনা টিভিতে দেখে 10 মিনিটের মধ্যে চেষ্টা করতাম স্পটে পৌঁছতে, যে আমাকে মারো তারপর আমার নার্স কিংবা ডাক্তারদের মারতে পারবে। কেন করেননি? ওয়াই ডিডন্ট শি ডু ইট? এটাই তো তদন্তের বিষয় হওয়া উচিত। তার মানে কি তার কাছেও নির্দেশ ছিল? এই প্রশ্নটা সিবিআই করা উচিত, করবে নিশ্চয়ই। আপনার কাছে কি নির্দেশ ছিল যে এই সময় আপনি বাড়ি থেকে বেরোবেন না? প্রশ্নটা এগুলো। রাজীব ফোনে আসতে কটা লেগেছে ভেবে দেখুন তো। আমি টিভিটা দেখছিলাম গত পরশুদিন রাত্রিবেলা, যখন সারা রাজ্য উত্তাল হয়ে গেছে, সারা দেশ উত্তাল হয়ে গেছে, মহিলারা রাজপথ দখল করে নিয়েছে, সেই সময় 12টা 15 কিংবা 20-তে আচমকা ক্যামেরার মুখ ঘুরে গেল আরজিকরের দিকে, এবং ওই ভ্যান্ডালিজম 40 মিনিট ধরে চললো। তারপর 2টো নাগাদ গুটি গুটি পায়ে এলেন কে? বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার। এসেই বললেন, সাংবাদিকদের হুটহাট করলেন কিছুক্ষণ। মাথায় যে হেলমেট পরা উচিত অন্য অফিসাররা পড়েছেন, উনি পড়েননি। কেন পড়েননি? তার মানে উনি সিকিউর, নিজেকে মনে করছেন। আমি বলছি, প্রশ্নগুলো করছি, একটু ভালো করে খেয়াল করে দেখুন। পুলিশ কমিশনের স্পটে পৌঁছতে কতক্ষণ সময় লাগা উচিত? পুলিশ কমিশনের যে ধরনের এসকর্ট পান, 15 মিনিটের মধ্যে স্পটে পৌঁছতে পারেন। তিনি পৌঁছলেন কখন? সম্ভবত 2টো নাগাদ পৌঁছলেন। যে ঘটনা শুরু হয়েছে কটা? 12:15, 12:20। পরিষ্কার হলো, অঙ্কটা পরিষ্কার হলো। পুলিশ কোথায় গিয়ে লুকিয়েছিল? পুলিশকে কি নির্দেশ দেওয়া হয়েছিল? স্থানীয় ওই আরজিকর কাণ্ড যেখানে মেন স্পট, যেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, প্রচুর পুলিশ ছিল, র্যাব ছিল, তারা কি করলো? সাইলেন্টলি সরে গেল। তাদের প্রতি কি নির্দেশ ছিল যে আপনারা সরে যাবেন? সিবিআই তদন্তের আওতায় তো এটাও আসা উচিত ছিল। কোথায় গেছে? নার্সিং স্টাফ, মহিলা নার্সিং স্টাফ, তাদের বাথরুমের মধ্যে গিয়ে কলকাতা পুলিশের বীর পঙ্গুগুলো লুকিয়েছিল। ভাবতে পারেন, নার্সিং স্টাফেরা বলেছেন, আমি দেখছিলাম টিভি 9-এ দেখছিলাম, সেখানে নার্সিং স্টাফেরা বলেছেন যে ওই রুগীর কম্বলের মধ্যে গিয়ে লুকিয়েছিল। মানে ভনিতা ভণ্ডামি অভিনয়টা কোন স্টেজে না গেলে পুলিশ এটা করতে পারে বলুন তো? আচ্ছা, আমি বলি, ঈশ্বর করুন কোনোদিন যেন না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে সব থেকে সিকিউর জনের বাড়ি, কয়েকশো পুলিশ পাহারা দিয়ে থাকে, কোনোদিন যেন না হয়। তাও বলছি, যদি তার বাড়ি কোনো সময় এরকম একদল গোষ্ঠী আক্রমণ করেন, পুলিশ 5 মিনিট কেন, 5 সেকেন্ডে নিমেষে সরিয়ে দেবে। এইরকম একটা ক্রাইসিসের মোমেন্ট মেরে সরিয়ে দেবে। এবং একটা ক্রাইসিসের মোমেন্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমি জানি না কয়েকশো র্যাব পুলিশ রয়েছেন, তারা সব পালিয়ে গেলেন। নিশ্চিতভাবে তাদের উপর নির্দেশ ছিল। বিভিন্ন বাথরুমে গিয়ে লুকিয়েছিলেন শুনেছি, আরজিকর কর্মীদের কাছ থেকে শুনছিলাম। মহিলা নার্সিং কর্মীরা বলছেন, আমরা বাইরে মৃত্যুর সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের বাথরুমে গিয়ে পুলিশ লুকিয়ে রয়েছে। শেখানো ছিল পরিষ্কারভাবে, আপনারা পালিয়ে যাবেন, ওদের র্যানস্যাক করতে দেবেন। 1তলা 2তলা করে 3তলা পর্যন্ত গেছে। গভর্নমেন্টের দল তো 3rd ফ্লোর সেমিনার রুম, সেটাকে তছনছ করার পরিকল্পনা ছিল সিবিআই তদন্তের আওতায়, যাতে ওই তদন্তের মধ্যে খুব বেশি না ঢুকতে পারে। 3rd ফ্লোর বলতে 3তলা বুঝেছে, 3তলা পর্যন্ত পৌঁছেছে। 3rd ফ্লোর বলতে যে 4তলা, সেটা আর পৌঁছতে পারে। ফলত সেইটা টাচ না করে বেরিয়েছে সেই বাহিনী। তাদের নাকি কলকাতা পুলিশ খুঁজেই পাচ্ছে না। বিনীত গোয়েলের প্রেস কনফারেন্সটা ভাবুন তো। বিনীত গোয়েলের যখন সাংবাদিকদের সামনে প্রশ্নের জবাব দেওয়া উচিত ছিল যে এই যে র্যান্ডাম ভ্যান্ডালিজমটা হলো, যারা করলো কাউকে ছাড়বো না, প্রত্যেককে আমরা খুঁজে এই রাতের মধ্যেই গ্রেফতার করবো। এটাই তো কলকাতা পুলিশ কমিশনের কাছে, কলকাতা পুলিশ কমিশনের কাছে বাংলার মানুষের এক্সপেকটেশন ছিল সেই রাতে। কি বললেন?
আমাদের তদন্ত এইভাবে চলছে, আমরা তদন্ত ভালোভাবে করেছি, কিভাবে সিবিআই এর হাতে গেল, সিবিআইকে আমরা কোঅপারেট করেছি। কে প্রশ্ন করেছে আপনাকে? কে প্রশ্ন করেছে যে সিবিআই এর হাতে তদন্ত গেছে আপনারা কোঅপারেট করবেন? সেদিন কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল যে এইভাবে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল যারা ভাঙলেন প্রত্যেককে জেলে পুরো। বলার তো ক্ষমতা ছিল না সেদিন। আমি অ্যাংরি বলছেন। কাকে অ্যাংরি বলছেন? কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? কলকাতা পুলিশের সুনাম আছে। আমি এখনো বলছি স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনীয়। এই কলকাতা পুলিশকে সারা ভারতবর্ষের প্রশাসন কিন্তু স্যালুট করতো। সেই কলকাতা পুলিশকে আজকে দলদাস বৃত্তি করতে করতে নামাতে এই জায়গায় পৌঁছেছেন। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল 31 বছরের কন্যার জীবনটাকে বাঁচাতে পারেননি, আবার তার বাড়িতে গেছেন, সঙ্গে করে তার প্রাণটা নিয়ে যেতে পেরেছেন। বলা উচিত ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আই ওন্ট গো দেয়ার, আই রিপেন্ট ফর হোয়াট হ্যাজ হ্যাপেন। ওখানে গিয়ে আমার মুরলি বলছেন তিনি আমার বোন, তিনি আমার ভাইজি, এসব বলছেন। এই ন্যাকামিগুলো করার কি দরকার? মুখ থেকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি। ভাবুন তো, কলকাতা পুলিশ কমিশনের কালকে প্রেস কনফারেন্সে 11 মিনিট ধরে প্রেস কনফারেন্স করেছেন। কেন সিবিআই হাতে গেছে, কিভাবে গেছে, আমরা কি করব, আমরা কি তদন্ত করেছি, আমরা দারুণ তদন্ত করেছি, আমরা কাউকে লুকোনোর চেষ্টা করি। কিন্তু কাউকে যদি লুকোনোর চেষ্টা না করে থাকেন বিনোদ সাহেব, তাহলে সেদিনকে মৃতদেহটা ছিনতাই করিয়েছিলেন কেন? তার বাবা মাকে না অনুমতি নিয়ে সেই মৃতদেহ নিয়ে সোদপুরে 1.5 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলেন কেন? সেই রাতেই, যাতে পোস্টমর্টম দ্বিতীয়বার না হয় তার সুযোগ না দিতে, সেই রাতেই মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করিয়েছিলেন কেন? ওয়াই? বলতে হবে বিনীত গোয়েল, আপনাকে বলতে হবে। ওসব 11 মিনিটের প্রেস কনফারেন্স বাংলার মানুষ আর শুনবে না। প্লিজ স্টেপ ডাউন, পথ থেকে সরে যান। সিবিআই ও ফোনটা নিক, ওই ফোনেই লুকিয়ে রয়েছে কার কার সঙ্গে এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে রাত্রে যেদিনকে ঘটনাটা ঘটেছিল তার আগের দিন থেকে কি কথা কার কার সঙ্গে হয়েছে, সমস্ত ইন্টারসেপ্ট করে বার করে আনা উচিত। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। হবে কিনা জানি না। আবার ন্যাকামি করে কলকাতা পুলিশ একটা ফেসবুক পোস্ট করেছে। কি লিখছে? ফেসবুক পোস্ট আমি দেখছিলাম, বিশ্বাস করুন গা রিরি করছিল। ওই ভ্যান্ডালিজমের পর কয়েকশো মানুষ যখন আরজি করে অন্তত 3 থেকে 4 কোটি টাকা সম্পত্তি ধ্বংস করলো, তারপর কলকাতা পুলিশ ছবিগুলো দিয়ে লিখছে সন্ধান চাই, নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। কতটা নির্লজ্জ কলকাতা পুলিশকে নামিয়েছে বলুন তো। আপনারা আইডেন্টিফাই করতে পারেন না? আপনাদের কি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, গোয়েন্দা দপ্তর আছে? থানায় আইবির লোকেরা বসে থাকেন, তারা কি করছিলেন? বিনীত গোয়েল সাহেব, আপনার লালবাজারে যারা ওই অফিসাররা বসে থাকেন গোয়েন্দা দপ্তরে, যারা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো পাতি একজন ইউটিউবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন, যে টেররিস্টদের সঙ্গে সম্পর্ক আছে বলে 3 দিনে 4খানা ভুয়ো এফআইআর করেন, সেটার জন্য আপনার গোয়েন্দাদের প্রচুর সময় থাকে। অথচ এই মানুষগুলোকে আইডেন্টিফাই করার ক্ষমতা আপনাদের নেই। সাধারণ মানুষকে বলছেন, তাহলে আপনার থানাগুলো রেখেছেন কেন? তুলে দিন, কোনো দরকার নেই। এই প্রত্যেকটি লোককে চিনতে কলকাতা পুলিশের কতক্ষণ সময়ের দরকার হয় বলুন তো? যদি ইফ দেয়ার ইজ এন ইন্টেনশন, আসলে এই এন্টায়ার প্ল্যানিংটা তো করিয়েছেন পিসি, ভাইপো, বিনীত, রাজীব, এই কনস্পিরেটার। আমি বলছি এটা কনস্পিরেটার। আমি দেখছিলাম এই বিভিন্ন টক শোতে কেউ বলছিলেন যে এটা কি মেয়ার নেগলিজেন্সি, অক্ষমতা, পুলিশ যে এগুলোকে আটকাতে পারলো না। আমি বলছি দিস ইজ আ কনস্পিরেসি, দিস ইজ আ কেস অফ কনস্পিরেসি। একদম পরিষ্কার সরকারের তরফ থেকে কনস্পিরেসি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তৃতাটা শুনেছেন আপনারা যদি শুনে থাকেন, আমি শোনাতে চাই না, বিশ্বাস করুন। রাজ্যপালের ওখানে ঢুকছিলেন না, বেরোচ্ছিলেন, প্রেসের সামনে বলছিলেন পুলিশ কর্মীরা আহত হয়েছেন, পুলিশের কোন অফিসারের হাত ভেঙেছে, পুলিশের কোন অফিসার হসপিটালাইজড হয়েছে কিনা, তারা দারুণ কাজ করেছেন। আমি রাত 4টে পর্যন্ত জেগেছিলাম, বিনীতের সঙ্গে যোগাযোগ করছিলাম, সেটুকু আর বলেননি, কিন্তু বিনীতের সঙ্গে নিশ্চিতভাবে যোগাযোগ করছিলাম। রাত 4টে পর্যন্ত জেগেছিলাম। রাত 4টে পর্যন্ত এই অপারেশনটা করানোর জন্য জেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে বলছি যে ঠিকঠাক হয়েছে তো, ঠিকঠাক হসপিটালটা ভাঙা হয়েছে তো। আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকায় পুলিশ মাইনে পায়, আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকায় বিনীত গোয়েল সাহেব আপনি মাইনে পান। আপনি পড়াশোনা জানার শিক্ষিত মেধাবী একজন আইপিএস অফিসার, অশোক স্তম্ভ লাগিয়ে উদ্দিল পরে আপনি কলকাতা পুলিশের দায়িত্বে এসছেন। মিনিমাম রেসপেক্ট অ্যান্ড ইন্টিগ্রিটি রাখা আপনার কাজ, আপনি সেটা করেননি। এখন ওই 11 মিনিটের প্রেস ব্রিফ করতে গিয়ে আমি অ্যাংরি ওসব বলে কোনো লাভ নেই। মানুষ শুধু জাস্টিস চাইছে না, মানুষ চাইছে আপনি স্টেপ ডাউন করুন, প্লিজ স্টেপ ডাউন। আপনি এই ক্রিমিনালগুলোকে যদি খুঁজে না পান, কেন আছেন চেয়ারে? নৈতিক দায়িত্ব নিয়ে বলুন যে আমি কুইট করছি। আপনি অনেক বড় চাকরি পেয়ে যাবেন, আপনার যা অভিজ্ঞতা আছে আপনি অনেক বড় চাকরি পেয়ে যাবেন। প্লিজ কুইট ডাউন,
রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশের পদত্যাগ, যেমন প্রত্যেকটা মানুষের চাহিদা হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, যা হাজার হাজার মহিলা, লক্ষ লক্ষ মহিলা, কয়েক কোটি মানুষ যে রাস্তায় নেমেছিলেন, প্রত্যেক মানুষের চাহিদা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 মিনিট ক্ষমতায় থাকা উচিত নয়। কতটা নির্লজ্জ বলুন তো। আবার 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 পোস্ট করছেন, এদের চিনিয়ে দিন। সজল ঘোষের আমি পোস্টটা দেখছিলাম, তিনি তো নাম ঠিকানা সব দিয়ে দিয়েছেন, কে কোন কোন কুন্ডু কোথায় থাকেন, মুরারিপুকুর রোডে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, টিএমসি পার্টি করেন, সমস্ত দিয়ে দিয়েছেন। আপনারা খুঁজে পান না এই ন্যাকামগুলো কেন করছেন? আপনাদের পুলিশ কর্মচারীরা তাহলে মাইনে নেন কেন? আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় পুলিশ কর্মচারীরা মাইনে পান, তাদের দায়িত্ব হচ্ছে এদের খুঁজে বার করা। এটা একটা আইওয়াশ ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমরা খুঁজছি দেখো, আমরা খুঁজছি দেখো। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভ্যান্ডালিজমের প্রত্যেকটা ক্রিমিনালকে ধরা উচিত, হ্যান উচিত, ত্যান উচিত, এসব করে খুব সাধু সাজার চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে বলি, গতকাল এবিপি আনন্দের টক শো শুনছিলাম, সেখানে আমার খুব প্রিয় একজন মানুষ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজধর্ম পালন করেছেন এই বক্তব্যটা রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা ভাই নো। বিশ্বনাথবাবু সরি, আমি আপনার সঙ্গে ডিনাই করছি, অনেক ব্যাপারে সহমত হই, বলছি এটা একটা পলিটিক্যাল কনস্পিরেসি। কেন বলুন তো? ভাইপো বলছেন আমি ভালো থাকি, পিসি বলছেন আমি একটু পুলিশের হয়ে কথা বলি, এই ডুয়েল রোলটা খেলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত। এটা যদি তদন্ত হয় বেরিয়ে আসবে, এটা আমার নিজস্ব মতামত। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, রাজীব কুমার, দে অল আর পার্ট অফ দিস কনস্পিরেসি। এই যে ভ্যান্ডালিজমটা হলো আরজিকর হসপিটালে, আপনি বলুন তো সেদিনকে রাত্রে ওই ঘটনা যদি অন্য কোনো হসপিটালে অন্য কোনো কারণে ওই ভ্যান্ডালিজম হতো, 12 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া যেত। সিসিটিভি ফুটেজ তো ছিল, সেগুলোকে আইডেন্টিফাই করা যায় না। আসলে ইচ্ছেটাই নেই, করিয়েছেন তো আপনারা। আজকে সাধু সাজলে হবে নাকি? তবে কি কাণ্ড ঘটেছে জানেন, আমি আজকে রাত্রে দেখলাম, মানে গতকাল রাত্রে দেখলাম যে প্রায় 15 জন পর্যন্ত শেষ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে। না সেই 15 জন অ্যারেস্টেডের মধ্যে আমি জানি না, মানে তাদের পরিবার বলছে, সেই পরিবার বলছে, আমি দেখছিলাম যে যারা প্রতিবাদ করতে গেছেন সম্ভ্রান্ত ঘরের বহু কয়েকজন মানুষকে গ্রেফতার করে রেখে দিয়েছেন। মূল অপরাধীদের না ধরে আমি একটা নাম বলছি, অভিজিৎ সাউ, পেশায় ভদ্রলোক ডাবিং আর্টিস্ট, প্রতিবাদ করতে গিয়েছেন, বাড়ি গোয়া বাগানে, ওখানে প্রোটেস্টার হিসেবে ছিলেন, সেই লোকটাকে পুলিশ গ্রেফতার করে রেখে দিয়েছে। শান্তনু ঘোষ, লয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেই মানে মানে লয়ের ফাইনাল ইয়ারে পাশ করে বেরিয়ে গেছেন, প্রতিবাদ করতে গিয়েছেন, তাকে পুলিশ গ্রেফতার করে রেখে দিয়েছে। আমি আরেকটা নাম বলি, পল ঘোষ, মুক্তারামবাবু স্ট্রিটে ব্যবসায়ী, তিনি প্রতিবাদ করার জন্য আর্জি করে গিয়েছেন। আমি প্রতিবাদ করার জন্য গেলে আমাকে হয়তো ধরে রেখে দিত। মূল যারা ভাঙচুর করলো তাদের কিন্তু আড়াল করে, তাদের ছবি দিয়ে প্রচার চলছে যে এদের যদি চিহ্নিত করতে পারেন আপনারা ধরিয়ে দেবেন। কতটা নির্লজ্জ কলকাতা পুলিশকে নামিয়েছে বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো খেয়াল করুন, যে দৃঢ়তার সঙ্গে বলা উচিত ছিল আমরা একজনকেও ছাড়বো না, বলেছেন? বলেননি। যা হয়েছে এটা রাম আর বাম করেছে, অর্থাৎ এবার রাম বামের সঙ্গে জড়িয়ে দাও, তাহলে আমার 7 খুন বাম। আমি বলছি প্রত্যেকটা অপরাধী চিহ্নিত করবে, সাধারণ মানুষ করবে। বিনীত গোয়েল, আপনি মাসের শেষে মাইনেটা ঠিকঠাক পাচ্ছেন কিনা ওটা দেখে নেবেন, বাকিটা কিন্তু বাংলার মানুষ বুঝে যাবে। কেন যারা এই কাণ্ড করেছে প্রত্যেককে আইডেন্টিফাই করা, যতটুকু ভিডিও পাওয়া গেছে তার ভিতরে সাধারণ মানুষ নেমে পড়েছেন পাড়ায় পাড়ায়। আমাদের কাছে অন্তত 5-6টা নাম এসে গেছে, নাম ঠিকানা, বাবার নাম, একদম কোন জিমের কে ইনস্ট্রাক্টর, কে ওখানে গিয়েছেন, কোন কাউন্সিলর টিম ওখানে পৌঁছেছিল, কার নির্দেশে পৌঁছেছিল, এসে গেছে। আপনারা বলবেন আমাদের কলকাতা পুলিশ আমরা চেয়েছি আমাদের কাছে পাঠাবো না, আপনাদের কাছে পাঠাবো না। কেন পাঠাবো? আপনারা আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পান বিনীত বাবু, আপনার পুলিশ অফিসাররা। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডিটেক্ট দেম, আইডেন্টিফাই দেম, এবং সারা জীবন যাতে জেলে থাকে তার ব্যবস্থা করেন। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আচ্ছা বলুন তো, বাংলা বার্তা দর্শকদের বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আইন এনেছিলেন না, সরকারি সম্পত্তি ধ্বংস হলে প্রয়োজন হলে তার বাড়ি ক্রক করে সেই টাকায় সরকারের ক্ষতিপূরণ হবে। পারবেন এই লোকগুলোকে করাতে? এরাই তো বলে দেবে আমার তৃণমূল কাউন্সিলর, আমার তৃণমূল নেতা করছেন। কোন কোন এলাকার সমস্ত আমি প্রচুর তালিকা পাচ্ছি। আমি আপনাদের বাংলা বার্তা দর্শকদের বলছি, যাকে যাকে পাবেন ডিটেলস লিস্ট পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা রেখে দেবো, আমরা পুলিশকে দেবো না, আমরা আদালতে দেবো। আর দেখবো বিনীত বাবু আপনি তৃণমূল কংগ্রেসের এই যে কনস্পিরেসি উইথ ইয়োর সাপোর্ট, আপনাদের পুলিশের একটা বাহিনীর সাপোর্ট নিয়ে যেটা হয়েছে, আপনারা কজনকে বাঁচাতে পারেন। আদালতে দেখা হবে, আমি আদালতেই দেবো, ঠিকই করেছি। আমি শুধু বাংলা বার্তার দর্শকদের কাছে আজকে বলছি, দেখুন সিবিআই ছুটছে, দৌড়চ্ছে। আমার সন্দেহ প্রকাশ, আমারও মনে হচ্ছে সিবিআই করবে তো শেষ পর্যন্ত। কোথাও আবার একটা ম্যানেজ হয়ে যাওয়ার অঙ্ক হবে না তো, যা অনেক অতীতের হয়েছে না। এই কেসটা আর ম্যানেজ করার জায়গায় সিবিআই নেই। এভিডেন্স যদি ট্যাম্পারিং হয়, এভিডেন্স যদি সরিয়ে রাখা হয়, যে বাহিনীকে পাঠানো হয়েছিল 4তলা সেমিনার রুমটাকে ভেঙে তছনছ করে গুড়িয়ে দেওয়ার জন্য, একদম পরিষ্কার ইন্টেনশন,
ঘটনাচক্রে তারা 3rd ফ্লোর মানে 4 তলা বুঝতে পারেনি, 3rd ফ্লোর বলে 3 তলা বুঝেছেন। অক্ষর গোমাংসের গবেটের তোলাবাজের দল তো, ফলে তারা যতটুকু যা করার তাই করেছে, 3 তলা পর্যন্ত ধ্বংস করেছে, কিন্তু করে আর 4 তলা পর্যন্ত ধ্বংস করতে পারেনি। সিবিআই কিন্তু আর পালাতে পারবে না। আমি বলছি সিবিআই কেও পালাতে দেওয়া যাবে না। সিবিআইকে তথ্য দিয়ে সাহায্য করুন, যার যা তথ্য যেখানে যত ডকুমেন্ট আছে। আর আমি প্রত্যেক ডাক্তার সমাজকে বলছি, নার্সিং স্টাফেদের বলছি, প্রত্যেক হসপিটালে নার্সিং স্টাফেদের বলছি, ও সেই দিন রাত্রে কিন্তু 6 জন নার্সিং স্টাফ মারা যেতে পারতেন। আমি শুনছিলাম, আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম, মারা যেতে পারতেন। আচ্ছা বলুন তো, সেই সময় আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতাম, আমার প্রথম কাজ হতো দৌড়ে যাওয়া। আমি যদি পুলিশ মন্ত্রী হতাম রাজ্যের, প্রথম কাজ হতো দৌড়ে যেতে। গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? গেছেন? আজ পর্যন্ত গেছেন? যাননি। যাওয়ার সততাটা নেই, অনেস্টিটা নেই। তার কারণ তিনি তো টিমকে দিয়ে করিয়েছেন। আবার বলছি, যারা ধরা পড়ছে মিলিয়ে নেবেন সব ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এবং তৃণমূল ব্যাকগ্রাউন্ড। আবার তারপরে কি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে আপনারা জানেন। আমি যত দেখছি শিহরিত হচ্ছে। বিনীত গোয়েলের পুলিশকে দিয়ে বিনীত গোয়েল কি করিয়েছেন, একজন টালা থানার ভুয়ো অফিসারকে ওখানে দাঁড় করিয়েছেন শিয়ালদায়, যখন এই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রে। কি নাম শুনছিলাম, তার নাম নাকি অভিষেক ঘোষাল টোষাল নিয়ে কোনো একজন আইনজীবীর সন্দেহ হয়েছে। সেই আইনজীবী পরিষ্কারভাবে প্রশ্ন তুলেছেন যে এই যে অফিসার, এই অফিসারের নাম কি স্যার জিজ্ঞেস করুন তো। জজ সাহেবকে বলেছেন, জজ সাহেব জিজ্ঞেস করেছেন, তখন এই পুলিশ অফিসারটি তখন আমতা আমতা করে নিজের আসল নামটা বলেছে, অথচ নেম প্লেটটা অন্য। তখন বলেছেন আপনি এই নেম প্লেট পড়ে রয়েছেন আর আপনি অন্য নাম বলছেন। ধরা পড়ে গেছেন, তখন কিভাবে সাফাই গিয়েছেন, কালকে রাত্রে তো প্রচুর পরিশ্রম গেছে, সে অন্যের জামা পড়তে গিয়েও ওর ব্যাচটা পড়ে চলেছে। বিশ্বাসযোগ্য বলুন তো? মানে ওখানেও ভুয়ো অফিসার দাঁড় করিয়েছে। এই কেসগুলোকে এমন দুর্বল করে দেওয়া হবে যাতে এই সমস্ত অপরাধীগুলো ছাড়া পেয়ে যাবে, কারুর সম্পত্তি ক্রোক করাবে না। আমার ইচ্ছা আছে, বিশ্বাস করুন, আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছি, যাদের ধরা হবে তাদের সম্পত্তি ক্রোক করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে, কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ বেঞ্চে যেতে হবে, পৌঁছতে হবে, এবং সেটা নিয়ে একটা গণ আন্দোলন গড়ে ওঠা দরকার। আর সারা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালের ডাক্তার, নার্সিং স্টাফ, হসপিটাল স্টাফ সবাই এক বাক্যে দাবি তুলুন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান সলিউশন। শি ইজ দ্য ওয়ান যার জন্য আজকে বাংলার এই করুণ পরিস্থিতি হয়েছে। এগিয়ে বাংলার স্লোগান দিয়ে এই কীর্তি এই ভদ্রমহিলা দিনের পর দিন করে যাচ্ছেন, সন্দীপ ঘোষদের তৈরি করছেন, আর তারপর লেজে পা পড়লে রাত 12টা 20 সময় ওই বাহিনীদের পাঠিয়ে দিচ্ছেন, মার ভাঙচুর কর সরকারি সম্পত্তি, আমার পুলিশ আমার বিনিত্তদের বাঁচাবে। ঠিক আজকে যখন প্রসিকিউশনের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ইনভেস্টিগেশন অফিসার, তো আমারও তো জানা উচিত যে উনি কে, কি নাম। তার কারণ আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করি আমাদের নাম, এনরোলমেন্ট নাম্বার সব কিছু দিয়ে আমরা অ্যাপিয়ার করি। তো যিনি প্রসিকিউশনের তরফ থেকে এসছেন তাই তাকে জিজ্ঞেস করা হয় তার পরিচয়, এবং যেই নেম প্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম আদৌ ওনার নয়, এবং অন্য নেম প্লেট উনি নিয়ে আসেন। এবং লার্নেড কোর্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেন ওনাকে যে এই নাম কি আপনার, তখন উনি বলেন না এটা আমার নাম নয়, এবং তাকে নির্দেশ দেওয়া হয় সেই ব্যাচটি যেটা উনি পড়েছিলেন সেটি খুলে উনি রেখে দেন। ওনার বক্তব্য ছিল যে তার কালকে সারাক্ষণ ওরকম ঝামেলা গেছে, তাড়াহুড়োর মধ্যে উনি অন্য ইউনিফর্ম পরে চলে এসেছেন।